শিল্প অঞ্চল হলে আজকের এই পরিযায়ী শ্রমিক আমরা দেখতে পেতাম না। বাইরে কাজ করতে যে অবঘাতে মৃত্যু ঘটছে অনেকের শ্রমিকের, তাদের বাড়ি কফিনবন্দি হয়ে আসছে, আমাদের চোখে অশ্রু জল মানে বার হয়ে আসে এগুলো দৃশ্যগুলো দেখলে। আর যদি আমাদের নন্দীগ্রামে এই শিল্পটা হতো, কিছু স্বার্থনাশিক মানুষের জন্য শিল্পটা হলো না। তৃণমূল ক্ষমতায় আসার আগে তখনও দর্জি কাজ হতো। তখন দর্জি কাজে ধরুন সপ্তাহে মানে 6 দিন কাজ করলে তখনও প্রায় 2000-2500, আবার কোনো 3000 টাকা রোজগার হতো। তখন করা জিনিসপত্রের দাম আর বর্তমান সেই একই রোজগার, আর এখন জিনিসপত্রের দাম মানে কিভাবে সেটা জানেন। আর এই সময় দর্জি শিল্প এমন ধকে ধকে চলছে, এই দর্জি শিল্পটা বিশেষ করে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের 4 ভাগের 3 ভাগ মানুষ হচ্ছে এর উপর নির্ভর করত। এই দর্জি শিল্পের উপরে একটা সময় মানে রোজগার করে তিনি মেয়ের বিয়ে দিয়ে দেওয়া থেকে আরম্ভ করে পড়াশোনা যাবতীয় করেছে। আর এখন দর্জি কাজ না হওয়ার মতো, বছরে 3 মাস টেনে টুনে কাজ হয়, হার্ডলি 4 মাস 5 মাস এই রকম অবস্থা। নন্দীগ্রাম তো আমরা জানি বরাবরই দর্জির কাজের জন্য একটা প্রসিদ্ধ জায়গা, পরিচিত জায়গা। এখন কি পরিস্থিতি, দর্জির কাজ সেভাবে কি সেই রমরমিয়ে চলে নন্দীগ্রামে? না, এখন এই যে আগে যেভাবে আমরা ছোটো বয়সে যেখানে দেখতাম যে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা সবাই ওই কলকাতার গার্ডেন রিজ মেটিয়াবুরুজ এলাকায় আমরা সবাই কাজে যেতাম। আর ওখানে মোটামুটি একটা কাজের রমরমা বাজার ছিল। হাওড়া মংলা হাট এখন প্রায় ধুঁকছে, বন্ধ হওয়ার মুখে। রেডিমেডের বিখ্যাত হাট, ভারতবর্ষের বিখ্যাত হাট, সে হাট এখন বন্ধর মুখে। তো এই মেটিয়াবুরুজের স্থানীয় এলাকায় কিছু কিছু রেডিমেড হাট আছে যেগুলো ঠিক বাইরের কাস্টমার ঠিকমতো আসতে চায় না ওখানে। তো এখন দর্জির কাজের অবস্থাটা নন্দীগ্রামে প্রচণ্ড খারাপ। কেননা আমরা ছোট অবস্থায় দেখেছি যে প্রত্যেক বাড়ির ছেলে বাড়িতেই থাকতো অথচ মেটিয়াবুরুজে থাকতো, কিন্তু এখন দেখছি সবাই পরিযায়ী হয়ে গেছে। সবাই আপনি যাবেন প্রত্যেক বাড়ি বাড়ি মানে 1, 2, কারো 4টে ছেলে 3 জন বাইরে, কেরালা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, সবাই পরিযায়ী হয়ে গেছে এখন। মানে কাজের অবস্থাটা খুবই খারাপ। আর নন্দীগ্রামের মানুষের অবস্থা তো আরও করুণ অবস্থা, যেহেতু সবাই পরিযায়ী এখন। তো সে অনুযায়ী মানে খুবই করুণ অবস্থা দর্জিদের। নন্দীগ্রামে এখন কর্মসংস্থান বলতে কি বলছেন? দর্জি তো ধুঁকছে, তাহলে নন্দীগ্রামে কর্মসংস্থান বলতে এখন কি রয়েছে? এখন শুনুন, কর্মসংস্থান বলতে ওই টোটো চালক, অটো চালক, অথবা ওই যেগুলো মোটর ভ্যান আমরা স্থানীয় ভাষায় বলি, এগুলোই কর্মসংস্থান। আর এগুলো একটা মানুষ, আমি মানে বলছি কি যে একটা মানুষ এখন করা বাজারে 500 টাকা 600 টাকা না হলে মিনিমাম তার সংসারটা মেনটেন করা সম্ভব নয় তার পক্ষে। কিন্তু এখন এইসব কাজ করেও মানুষ ওই 300-400 টাকা ইনকাম করতে মানে হিমশিম খাচ্ছে মানুষ। আর এই জন্যই আমরা দেখছি যে সবাই ওই কেরালাই পাড়ি দিচ্ছে, যেখানে একটা ওখানে ভালো মানে ইনকামের পথ আছে কেরালায়। আমরা প্রত্যেক বাড়ি বাড়ি পরিযায়ী শ্রমিক এখন ভরে গেছে, তারা ওই কেরালাই, কর্ণাটকে, ব্যাঙ্গালোর এগুলোই মানুষ মানে পাড়ি দিচ্ছে। বর্তমান দর্জি শিল্প ছেড়ে দিয়ে মানুষ তো প্রায় হচ্ছে ওই পরিযায়ী শ্রমিক হিসাবে, কেউ ব্যাঙ্গালোর, কেউ কেরল, কেউ হচ্ছে নাগপুর, অন্যান্য রাজ্যে চলে গেছে। এ রাজ্যে আর সেই রকম কাজ নেই। আপনি তো দর্জির কাজ করছেন, আপনার থেকে জানতে চাইবো যে কীরকম আয় হয়, সংসার চলে কিনা, কিভাবে চলে? মোটামুটিভাবে চলে। বর্তমান একটা সময় এই দর্জি কাজের উপর বলছি না যে 4টে পরিবার মানে 4 জনের মাথা তারা সংসার চাইলেও মোটামুটি সঞ্চয় করে রাখার মতো একটা পজিশন ছিল। এখন সঞ্চয় না, এখন পেটে আর ভাতে। একটা সময় দর্জি কাজ করে বহুত মানুষ আমরা দেখেছি। এখন দর্জির কাজ করে কি নুন আনতে পান্তা ফুরোয়। সারা দিন কাজ করলে 300 টাকা হয়। 4টা পরিবার, আমি ধরো আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা মাধ্যমিক দিবে, ছেলেটা 1-এ পড়ে, ক্লাস 1-এ পড়ে। মোটামুটি যে রোজগারটা হয় মোটামুটিভাবে আয় বাড়ে না, কিন্তু খরচা বাড়ছে, দ্রব্যমূল্য বেড়ে চলেছে প্রতিনিয়ত। আচ্ছা, এই যে নন্দীগ্রামে তো একটা শিল্পাঞ্চল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি আমরা জানি, এবং সেই জমি নিয়ে আন্দোলন। নন্দীগ্রামের শিল্পাঞ্চলটা হলে কি আজকে এই কর্মসংস্থান নিয়ে যে দুরবস্থা, এই যে চিত্রটা আমরা দেখছি, করুণ চিত্র, এটা দেখতে হতো না? কি মনে করছেন? অবশ্যই
আমরাও আশায় বুক বেঁধেছিলাম, কারণ পাশে হলদিয়া, এই হলদিয়া নদীর পাশে হলদিয়া শিল্পাঞ্চল, সেই হলদিয়াকে সামনে রেখে নন্দীগ্রামেও শিল্পাঞ্চল। তখনকার যে এইখানটায় দায়িত্বে ছিল, মানে আগামী যে সরকার, বামফ্রন্ট সরকার, তার একটা ভাবনা ছিল যে হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে জুড়ে দেওয়া, মানুষের রুজি রুটি। কারণ এই হলদিয়া শিল্পাঞ্চলে আমার বাবা কাজ করে পেট্রোকেমিক্যালসে, আমার ভাই একজন এক্সাইড কোম্পানিতে কাজ করে। আর এমন একটা পজিশন হলো, আজকে নন্দীগ্রামের মানুষকে পরিযায়ী শ্রমিক হিসাবে তৈরি করে দেওয়া হলো। বর্তমানে এই সরকারের জন্য দায়ী। আজকে শিল্প কলকারখানা হলে আজকে অন্তত পক্ষে এই রাজ্যের ছেলেপুলোকে অন্য জায়গায় যেতে হতো না, সারাদিন কাজ করতো, তারপরে বাড়িতে থাকতো ছেলে মেয়েকে নিয়ে, সংসার দেখতে পারতো, অনেক কিছু করা যেত। কিন্তু লাভ হলো রাজনীতির নামে কিছু নেতারা ধান্দাবাজি করে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, যে যেরকম নেতা। এই প্রশ্নেই আমি আসছিলাম, তাহলে আলটিমেটলি এই যে আন্দোলন আমরা দেখলাম, সেই রোমহর্ষক গণহত্যা, 14 জনের মৃত্যু, আলটিমেটলি নন্দীগ্রাম কি পেল আন্দোলন করে? দেখুন 14ই হ্যাঁ, সেই 14ই মার্চ হয়েছে, 14 জন নিহত। সে নিয়ে মানে একটা সময় যিনি হচ্ছে বিরোধী নেত্রী ছিলেন, তিনি তখন খুব গলা পাঠিয়েছেন। তিনি বলতো ক্ষমতায় এলে সবের কোমরে দড়ি দিয়ে টানবে কিংবা জেল খাটাবে। এটা তো সব মানুষ শুনেছে, এবং মানুষ লড়াই আন্দোলনটা করেছে সাধারণ মানুষ। হ্যাঁ, ভয়ভীতি ছিল, জায়গা নিয়ে নেবে, জায়গার একটা মোহ আছে, আন্দোলন করেছে। কিন্তু সাধারণ মানুষকে সামনে দিয়ে আজকে ক্ষমতা দখল করার পর আজকে নেতাদের লাভবান হলো। বলছি না, যে যেরকম নেতা তার সেরকম লাভবান। কোনো বাড়িতে যাবেন দেখবেন 2টা 3টে 4টে চাকরি, কেউ 3তলা, কেউ 2তলা। সাধারণ মানুষ চেয়েছিল যে আপাতত সবার 1তলা হোক কি 2তলা হোক, কিন্তু নেতারা চাইলো যে আমরা থাকবো 3তলায় আর সাধারণ মানুষ থাকবে গাছতলা। এখন কাজ ওদের, টিএমসি লোকেরা মোটামুটি ওদের পেট ভরছে, আর কি হবে? সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না, সাধারণ মানুষ কিছু পাচ্ছে না। কী হবে? এই তো আমার বাড়ির সামনে একজন টিএমসি করে, তার বাড়িতে পাকার ঘর, পিছন উত্তর ধারে নিচে 6 লাইন টালি, 3টে ভাঙছে, সে নিরাবিকার সব কিছু পেয়েছে। আর আমার ঘরে 1200 টালি 900 টালি ভাঙছে, একটাও আজও পর্যন্ত কিছু পাইনি। নন্দীগ্রামে শিল্পাঞ্চল হলে কতটা ভালো হতো, এই প্রশ্নটা তো বারবার উঠে আসছেই। আজকে যখন শিল্পাঞ্চল হয়নি, নন্দীগ্রামের কর্মসংস্থানটা কি প্রশ্ন উঠছে? আমরা জানি একসময় নন্দীগ্রামে কিন্তু দর্জিরও একটা রমরমা কারবার ছিল, এখন দর্জিরই বা কী অবস্থা? আচ্ছা, বর্তমান পজিশন আর তৃণমূল ক্ষমতায় আসার আগে তখনও দর্জি কাজ হতো। তখন দর্জি কাজে ধরুন সপ্তাহে মানে 6 দিন কাজ করলে তখনও প্রায় 2000-2500, আবার কোনো 3000 টাকা রোজগার হতো। তখন করা জিনিসপত্রের দাম আর বর্তমান সেই একই রোজগার, আর এখন জিনিসপত্রের দাম মানে কিভাবে সেটা জানেন। আর এই সময় দর্জি শিল্প এমন ধকে ধকে চলছে, এই দর্জি শিল্পটা বিশেষ করে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের 4 ভাগের 3 ভাগ মানুষ হচ্ছে এর উপর নির্ভর করত। এই দর্জি শিল্পের উপরে একটা সময় মানে রোজগার করে তিনি মেয়ের বিয়ে দিয়ে দেওয়া থেকে আরম্ভ করে পড়াশোনা যাবতীয় করেছে। আর এখন দর্জি কাজ না হওয়ার মতো, বছরে 3 মাস টেনে টুনে কাজ হয়, হার্ডলি 4 মাস 5 মাস এই রকম অবস্থা। আর শিল্প অঞ্চল হওয়া দরকার ছিল, একেবারে মানে ভীষণভাবে দরকার ছিল এটা। কেননা শিল্প অঞ্চল হলে আজকের এই পরিযায়ী শ্রমিক আমরা দেখতে পেতাম না। বাইরে কাজ করতে যে অবঘাতে মৃত্যু ঘটছে অনেকের শ্রমিকের, তাদের বাড়ি কফিনবন্দি হয়ে আসছে, আমাদের চোখে অশ্রু জল মানে বার হয়ে আসে এগুলো দৃশ্যগুলো দেখলে। আর যদি আমাদের নন্দীগ্রামে এই শিল্পটা হতো, কিছু স্বার্থনাশিক মানুষের জন্য শিল্পটা হলো না, আর তার জন্য কিছু দায়ী নেতৃত্ব যে শিল্পটা হলো না। শিল্প কাদের জন্য হলো না বলতে, দেখুন কিছু মানুষ যারা চক্রান্ত করছিল এখানে মাওবাদী নিয়ে এসে, আমরা তো স্থানীয় মানুষ, আমরা তো বাইরের নয়, হয়তো কেউ তকমা লাগিয়ে দিতে পারে বাইরে থেকে নিয়ে এসছে। তো কথা হচ্ছে আমরা স্থানীয় মানুষ, ওই সময় আমরা দেখেছি যে মাওবাদীদের এখানে আনাগোনা। মাওবাদী 2007 সালের ঘটনা, 2007 সালে মাওবাদী এনে কি এলাকা উত্তপ্ত করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এখানে মানুষকে ভুল বোঝানো হয়েছে। তৎকালীন যে সরকার ছিলেন তারা হয়তো ঠিক মানুষকে বোঝাতে পারেনি, আর কিছু গদি মিডিয়া ছিল যারা অপপ্রচার করেছে।
সেইগুলোর ফাঁদে মানুষ পা দিয়ে দিয়েছে। আজকের মানুষ কিন্তু হাড়ে হাড়ে অনুভব করতে পারছে যে শিল্পটা আমাদের দরকার ছিল, একান্তভাবে দরকার ছিল শিল্প না হলে মানুষ পড়াশোনা, আজকে দেখুন শিক্ষার অবস্থা, আমি বলছি এই নন্দীগ্রামে আগে শিক্ষার অবস্থা খুবই ভালো ছিল। এখন দেখছি যে ওই 12-13 বছর বয়স হলে ওই বাইরে মানে পরিযায়ী শ্রমিক হিসাবে তারা কাজে চলে যাচ্ছে। 15 বছরের ছেলে দেখছি সে চলে যাচ্ছে কাজে। তো পড়াশোনার অনেক পিছিয়ে গেছি আমরা। আর শিল্প না হবার ফলে আমরা 50 বছর কমসে কম এই নন্দীগ্রাম এলাকার মানুষ পিছিয়ে গেছে। আমরা তো দেখি কেন্দ্রমারি ফেরি পার হয়ে হাজারে হাজারে মানুষ ওই 5 কিলো ভেড়ি পাচ্ছে নিয়ে হলদিয়া পাড়ি দিচ্ছে বিক্রি করতে, কেননা এখানে দাম পাচ্ছে না। হলদিয়া গেলে একটা কৃষক ভালো মূল্য পাবে তাই জন্য তারা হলদিয়া পাড়ি দেয়। অনেক মানুষ কাজ করছে, কিন্তু ওই সময় মানুষকে ভুল বোঝাবার জন্য আজকে শিল্পটা নন্দীগ্রামে হয়নি। আর তার খেসারত পরের আগামী 5 প্রজন্মকে ভুগতে হবে, তার কারণ শিল্প না হবার ফলে। সিএএ লাগু হবে দেশ জুড়ে, কেন্দ্র সরকার তার ঘোষণা করেছে। মমতা ব্যানার্জি বলছেন যে বাংলায় সিএএ হতে দেব না। কিভাবে দেখছেন একজন সংখ্যালঘু হিসেবে, কিভাবে দেখছেন? কারণ ইতিমধ্যেই সংখ্যালঘু সমাজে এটাও ছাড়ানো হচ্ছে যে মুসলিমদের জন্য এটা চিন্তার বিষয়। সিএএর সঙ্গে এনআরসির প্রসঙ্গও টানা হচ্ছে, মমতা ব্যানার্জিও টানছেন যে সিএএ করছে, এবার এনআরসি করবে, আপনাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, সিএ নিয়ে আমরা সত্যিকারে সংখ্যালঘু মানুষ আতঙ্কের মধ্যেই আছি। কেননা যেভাবে আমরা শুনেছি বা সংবাদ মাধ্যমে দেখেছি যে কিছু ধর্মকে, যেমন হিন্দু ধর্ম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, এদেরকে সিএর মধ্যে রাখা হয়েছে, ভারতবাসীভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু মুসলিম সমাজকে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটা জেনেছি যে তাদেরকে কোনো উল্লেখ রাখা হয়নি ওই সিএর মধ্যে। তো সে নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। এবার ধরুন আপনি যেটা প্রশ্ন করছেন যে মমতা ব্যানার্জি সিএ নিয়ে লড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে উনি একটা ভোটমুখী রাজনীতি করছেন। যেহেতু সালটা যত সম্ভব 1905 সাল হতে পারে, 2005 সাল হতে পারে, সেখানে উনি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে উনিই প্রথম চেয়েছিলেন যে সিএ হোক। অনেক তৎকালীন সরকারকে, এখানে পশ্চিমবঙ্গ সরকারকে হাঁটাবার জন্য উনি বলছিলেন যে সিএ হোক। অনেক বাংলাদেশি আছে যারা তৎকালীন সরকারকে ভোট দেয়। তো সেই নিয়ে উনি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যে সিএ চালু হোক। কিন্তু এখন উনি মানুষকে ভুল বোঝাচ্ছেন, সংখ্যালঘুদেরকে ভুল বোঝাচ্ছেন যে আমি লড়ছি সিএ নিয়ে। অ্যাকচুয়ালি তা নয়। আমরা দেখেছি সেই আবার ঘুরে ফিরে কেরালার কথায় আসে, কেরালায় বামফ্রন্ট সরকার আছে, ওখানে বামফ্রন্ট সরকার ইতিমধ্যে তারা ঘোষণা করে দিয়েছেন, নোটিশ জারি করেছেন বিধানসভার মধ্যে যে আমরা সিএ এখানে করতে দেব না। তো যদি তাই হয়, মমতা ব্যানার্জি যদি সংখ্যালঘুদের যে এত ভালোবেসে উনি লড়ছেন, তাহলে উনি কেন বিল নিয়ে আসছেন না? এখানে নিয়ে এসে বলুক না যে আমিও ওই কেরালা সরকারের মতো আমিও যে নোটিশ জারি করছি যে এখানে আমরা সিএ মানব না। কেননা ইতিমধ্যে আমরা কিছু বিল দেখেছি যে সিএ বিল নিয়ে ভোটাভুটিতে পার্লামেন্টের মধ্যে একটা চক্রান্ত করে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে এসে বিলগুলো, তৃণমূলের সংসদদেরকে আমরা দেখেছি যে ওরা পার্লামেন্ট ছেড়ে ওই ভোটাভুটির সময় সিএ নিয়ে লাগু হবার যে বিলটা পাস হয়েছিল সেখানে ওনারা কিন্তু অংশগ্রহণ করেননি। যেহেতু রাজ্যসভায় বিজেপি সরকার সংখ্যালঘু, সেখানে যদি বিরোধী দল সবাই তৃণমূল সহ যদি ওই বিলের বিরুদ্ধে ভোট দিত তাহলে রাজ্যসভায় এই বিলটা আটকে যেত। কিন্তু ওনারা চক্রান্ত করে ওই বিলটাকে পাস করাবার জন্য বিজেপির সঙ্গে গট আপ করে ওনারা বেরিয়ে চলে আসছিলেন। আর মানুষকে এখানে এসে বোকা বানাচ্ছেন সংখ্যালঘু ভাইদেরকে যে আমরা লড়ছি। অ্যাকচুয়ালি উনি লড়ছেন না। যদি লড়তেন তাহলে বিলের বিপক্ষে উনি ভোট দিতেন। তা না করে উনি ভোট দেননি, চক্রান্ত করে বেরিয়ে চলে এসছেন, যারা বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়ে ওখানে বিলটা পাস করে নিতে পারে।